ফয়সাল শাহরিয়ার কবির, আমরা যখন মিরপুরে একটি কন্যা শিশু যখন ধর্ষিত হলো তখন আমরা দেখলাম যে তার বিচারটা এমনভাবে চাওয়া হলো, আমাদের হাতে আসামিকে ছেড়ে দেন, আমরাই বিচার করব, শরিয়া আইনে বিচারের কথা বলা হলো। কিন্তু মাদ্রাসায় যখন এ ধরনের অপরাধ হয় তখন কেন শরিয়া আইনের কথা আসে না, বা মাদ্রাসার অপরাধগুলো সেভাবে সামনে কেন আসে না? আচ্ছা, প্রথমে একটা জিনিস বলি, রাজনৈতিক দল ঐক্যমত হলে আইন থাকলে সে আইনের প্রয়োগ হয়। তার উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে রামিসা, বাংলাদেশের ইতিহাসে। আপনি আইনের লোক, আমার মনে হয় যে আপনাকে আমার বলার দরকার নেই, কিন্তু আমার মনে হয় নামটা আমরা না নেই, কারণ এখানে ভিকটিমের নাম না নিয়ে একটা আইনগত ব্যাপার। অবশ্যই অবশ্যই এটা আগে ছিল, আমরা ABC বলে বলতাম কখনো, এবং বাচ্চাদেরকে মেয়েদেরকে আমরা বলতাম না, কিন্তু এখন পেপার পত্রিকা এগুলো কিচ্ছু মানতেছে না, যেটা অনাকাঙ্ক্ষিত। এনিওয়ে, আমি মাফ চেয়ে নিচ্ছি, আল্লাহ ওনার মেয়েটাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক। হ্যাঁ, নাম আমরা নাম বলি। আপা, আপনাকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আসলে এটা আমাদের রিমাইন্ড করা উচিত, কারণ আমি দেওয়া উচিত না। তো আমাদের একটা মেয়ের আমরা কিন্তু বিচার সম্পন্ন করতে পারছি এবং 14 দিনের মধ্যে। এবং যদি বলা হয় যে বিএনপি সরকারের বড় সফলতা, আমাকে যদি জিজ্ঞাসা করা হয় এই 3 মাসের মধ্যে বাজেট টাজেট কিছু না, মনুষ্যত্ব মানবিক মূল্যবোধের যখন অবক্ষয় ঘটে তখন কিন্তু সমাজে এই অস্থিরতাগুলো সৃষ্টি হয়। এবং এই অস্থিরতার মধ্যে একটা কঠোর বার্তা দেওয়া, আইন আছে কিন্তু আইনের প্রয়োগ ছিল না, বছরের বছর পড়ে থাকতো। সেখানে 14 দিনের মধ্যে নিচে ট্রায়াল শেষ করে স্পেশাল বেঞ্চ হাইকোর্টে দিয়ে এই ডেথ রেফারেন্স শুনানি হচ্ছে। আমি খালি আপনাকে একটা জিনিস একটু মনে করায় দিই, ভাইয়ের এটা মনে থাকার কথা, সেটা হচ্ছে 1995 সালে দিনাজপুরে ইয়াসমিন নামটা আমি একটা বললাম, খালি রিমাইন্ড করার জন্য। ইয়াসমিন বলে একটা মেয়ে কিন্তু এরকম একটা ঘটনা ঘটছিলেন এবং সে মারা গেছিলেন। আমার ফাঁসি চাই, এই বইটায় 143 পাতায় শেখ হাসিনা বলতেছে 20 লাখ, কাকে বলতেছে বলে দিচ্ছে, সেটা আওয়ামী লীগের নেতা আব্দুর রহিম উকিল সাহেবকে বলতেছে 20 লাখ টাকা নিয়ে যান, এটাকে যে করে হোক ইস্যু বানাতে হবে এবং খালেদা জিয়াকে পতন ঘটাতে হবে। অ্যাডভোকেট আব্দুর রহিম সহ অন্যান্য নেতারা বঙ্গবন্ধু কন্যার কাছে বিদায় নিয়ে টাকা নিয়ে বিদায় নিয়ে গেলেন। তো এটা লিখতেছে কে দেখেন, এই মুক্তিযোদ্ধা মতিউর রহমান রিন্টু জানে। আচ্ছা, আর তারপর আসেন পরের পাতায় 145 নম্বর পাতায়, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা 1995 সালে বলতেছে হরতাল ডাকছে, সচিবেরা হেঁটে হেঁটে সচিবালয়ে যায়, বলছে যে সচিবকে তুমি, মানে শব্দটার জন্য আমি আগে মাপ চেয়ে নিচ্ছি, এই দেখেন উলঙ্গ করতে পারবেন, আমার পড়তে ইয়া হচ্ছে, তাকে প্রতিজনকে সে 20,000 টাকা করে দিল ছাত্রলীগের, যে যাও তোমার কাজটা এটা। তাহলে আজকে যে কথাটাই হচ্ছে, সমাজকে কিন্তু 17 বছর আমরা ভেঙে চুরমার করে দিচ্ছি। আমাদের মধ্যে মানুষত্ব মনোবদ্ধ বোধ, এই যে বলতেছেন ছেলে মেয়ে না, মাদ্রাসা স্কুল না, কারো না কারো সন্তান তোরে ভাই, আমার হোক আপনার হোক কারো সত্য, এবং এটাকে কোনোভাবে সমর্থন করার কোনো ইয়া নেই। তবে বলতে হবে এটা একটা মরণ ব্যাধি হয়ে গেছে, তাদের মতো এটা একটা ব্যাধি। সেক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে সব জায়গায় সব ক্ষেত্রে এটা বন্ধের জন্য সমানভাবে এটা অ্যাপ্লাই করা উচিত কিনা, এবং মাদ্রাসায় যে বলাৎকারগুলো হচ্ছে সেক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় মনিটরিংটা করা উচিত কিনা এবং দ্রুত বিচার শেখানো করা উচিত? খালি বলবো না, এখানে একটু টেকনিক্যাল সমস্যা আছে। টেকনিক্যাল সমস্যাটা যেমন, আপনি শাপলা হত্যার কেন পুরো তালিকাটা আসেনি জানেন? এতিম বাচ্চারা কিন্তু সবচেয়ে বেশি মাদ্রাসায় পড়ে, নাম্বার 1। নাম্বার 2, তাদের গার্ডিয়ান বলে কিন্তু কেউ নাই। আমার বলে আমার মা 2টা মাদ্রাসা চালায় এবং সেটা করুণ অবস্থা। শীতের মধ্যে ছোট ছোট বাচ্চার গায়ে দিলে নিচে দেওয়ার কোনো দোষক থাকে না। তাহলে এরকম একটা জায়গায় একটা বাচ্চার প্রতি মানসিক বা শারীরিক কোনো কিছু হলে সেটার জন্য যে কেউ প্রোটেস্ট করবে, সেই জিনিসটা কিন্তু আমাদের এই সামাজিক সিস্টেমেই নাই। সো আপনাকে যদি দেখতে হয় ব্যাধিটার প্রথম জায়গায় মনিটরিং সিস্টেমটা, ভাই যেটা বললো সিসিটিভি কেন 10টা না, আরও আপনাকে এগুলো সবগুলোতে আপনাকে প্রতিটা বাচ্চার আইডেন্টিফাই করতে হবে, এই বাচ্চাগুলো কার, কোন মাদ্রাসায় কতগুলো বাচ্চা। অপরাধকে সব জায়গায় সমানভাবে দেখতে হবে এবং রাজনীতিবিদদেরও আশা করি অপরাধকে সব জায়গায় সমানভাবে দেখতে হবে, এবং এটাকে কোনোভাবে প্রশ্রয় দেওয়া যাবে না, সমর্থন করা যাবে না। এই জায়গাতে যদি আপনি না আসেন তাহলে আপনি রাজনীতি স্ট্যান্ডবাজি বললো, ভাই আপনার রাজনীতি থাকবে না। 71 নিয়ে
নিয়ে এখানে এম এ আজিজ একটি কথা বললেন, সেই প্রসঙ্গে শুনতে চাই। আমরা জানি যে নীলফামারী 4-এর সংসদ সদস্য মুস্তাকিম চৌধুরী তিনি বলেছেন যে তার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন, কিন্তু এটা আপনি জানেন যে ইতিমধ্যে তথ্য অনেক জায়গায় এটা নিউজও হয়েছে যে তার বাবা আসলে তার জন্ম হয়েছে 1981 সালে। আপনি তো জামাতের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছেন। তার বাবা তার জন্ম 1981 সালে, কিন্তু তিনি 1971 সালে মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে তার বাবা। বিষয়টা কি একটু ব্যাখ্যা করবেন, আপনি জানেন কিনা? আচ্ছা, আমি এই বিষয়টা আপনার কাছে আসার সময় আমি খালি ফেসবুকে দেখলাম, এর বাইরে আমি দেখিনি। তবে আপনাকে আমি তার বক্তৃতা আচ্ছা আপনাকে একটুকুন বলি, যেহেতু ভাই বলছেন এ বিষয়ে আর করার কিছু নেই। কথা হচ্ছে এই ধরনের কাজ করা উচিত না। মুক্তিযুদ্ধকে আমি সবসময় একটা জিনিস বলছি, বাংলাদেশ জামাতে ইসলাম মুক্তিযুদ্ধে যে স্ট্যান্ডিং নিছে ভারতের আধিপত্যবাদ সেটা আলাদা। এখন এই জায়গা থেকে আমাকে বের হয়ে আসতে গেলে সবাইকে মুক্তিযুদ্ধ হতে হবে তা না। আমি যেমন বলি যে মুক্তিযুদ্ধ মানে পরাধীনতা, এটা আমার স্ট্যান্ডার্ড, এটা আমার বিশ্বাস। আমি বিশ্বাস করি যে 71 সালে বাংলাদেশ স্বাধীন হয়নি, বাংলাদেশ একটা মানচিত্র পাইছে, পতাকা পাইছে, কিন্তু ভারতের আধিপত্যবাদ পাইছে। এটাকে হালাল করার জন্য ভাই যেমন বললেন যে আমি মুক্তিযুদ্ধ পরিবার হলেই যে আমাকে ওই স্ট্যান্ড থেকে বের হয়ে আসতে হবে, নট নেসেসারিলি। যেমন আর একটা জিনিস বলি যে মুক্তিযুদ্ধের বিরোধিতা যারা করছে তারা তাদের লজিক দেখে বলতেই পারেন মুক্তিযুদ্ধের বিরোধিতা করা। যেমন গান্ধীজি কি ভারত বিভক্তির বিপক্ষে ছিলেন না? গান্ধীজি কি রাজাকার বলছে পরে 47-এর পরে গান্ধীকে কি রাজাকার বলা হয়েছে? না। আপনি একটা জিনিস দেখবেন 47-কে জিতে গেছে। না গান্ধী তো চায়নি ভাগ, গান্ধী তো লাস্ট দিন পর্যন্ত ভাগ চায়নি, তাই না? এখানে তো রক্তক্ষয়ী যুদ্ধ ছিল না। না এখানে শুনে রক্তক্ষয়ী চরম দুর্ভাগ্য ছিল মুসলমানদের। বার্নিং ট্রেন এই সিনেমাটা তৈরি হয়েছে, মানে আমার বোন দেখছে, জ্বলন্ত মানুষকে জ্বলন্ত ট্রেনে আপনি পোড়ায় দিচ্ছেন। এরকম বিভৎস কাহিনী কিন্তু 71 হয়নি। আপনি 47-এ দেশ বিভাগের সময় যত লোক উদ্বাস্ত হয়েছে, যত লোক একটা চলন্ত ট্রেনে পুড়ে গেছে, তারপরে তো কেউ বলে না নেহেরু এর জন্য দায়ী, নেহেরু একটা জল্লাদ, বলেনি তো। নেহেরুকে এর জন্য কেউ বিচার চাইছে? না, বিচার চায়নি। আপনি এক কাছে দাঙ্গায় কত মুসলমান মারা গেছে কলকাতায়, সরার্দি তার জন্য বলছে, এটার জন্য। সেটা তো দীর্ঘদিন ধরে হয়ে এসেছে, এক্স্যাক্টলি 47-এ হয়নি, সেটা আরো অনেক আগে থেকে। না 47-এ আপনি ওই প্রেক্ষাপটটা চিন্তা করেন। আপনি 71-এ কি এরকম দাঙ্গা হয়েছে? এবং দাঙ্গা হয়েছে কি বিহারিদেরকে, মুসলমানদেরকে মেরে ফেলে দিচ্ছে, মুসলমানকে মুজিব বাহিনী মেরে ফেলে দিচ্ছে। মুজিব বাহিনী স্বাধীনতা যুদ্ধের আগে ভাই বলুন, আপনি চিটাগাং, সৈয়দপুর, সান্তাহার এগুলোতে হাজার হাজার মানুষকে, আবাল বাচ্চা বৃদ্ধ বনিতা, আমি কি এটা সমর্থন করবো? জীবনেও না। আমার কাছে এখনো বলতেছি 71 শেখ সাহেব যা করে গেছেন এটা বাংলাদেশের মুখ জানেনি। এখন যে প্রসঙ্গে আসছেন এমপি সাহেব যে কথা বলছে, না ঠিক আছে, আমি এই জায়গাটা একটু ক্লিয়ার হতে চাই, কারণ আপনি যে কথাটা আগেও বলেছেন যে 1971-এ জামাত ইসলামের যে পজিশন ছিল সেটা আসলে তখন অনেকে বুঝতে পারেনি, পরবর্তীতে বুঝতে পেরেছে। এটা 25 তারিখের পরে তাদের এটা রাজনৈতিক ভুল, তাদের 25 তারিখের পরে সমর্থন দেওয়া কোনোভাবে উচিত হয়নি, তারা সমর্থন দিয়েছে। এই জায়গাটা হচ্ছে আমার প্রথম কথা বাংলাদেশ জামাতে ইসলাম 25শে মার্চের পরে পাকিস্তানকে কোনোভাবে সমর্থন দেওয়াটা এটা একটা রাজনৈতিক ভুল ছিল। কিন্তু কথা হলো রাজনৈতিক ভুল ডিসিশন, রাজনীতি করতে গেলে অনেক ভুল আসে, অনেক সময় অনেক ভুল হয়। তাই বলে কি আমি রাজনীতি করব না? আমার আদর্শ থেকে বিচ্যুত হয়ে যাব না? এই জায়গাতে হচ্ছে বাংলাদেশ। এই কথাটা যদি আজকে আওয়ামী লীগ বলে, এখন আওয়ামী লীগের কাছে চলে আসেন যে আওয়ামী লীগ আর জামাত ইসলামের মধ্যে পার্থক্যটা কি? আপনি কি পাকিস্তানের মানে আইয়ুব খান ইয়াহিয়াকে মাফ করছেন? শেখ হাসিনা আর ইয়াহিয়া এক সেম। আপনি তো বলতেছেন যারা, আপনি তো জাতীয় পার্টিকে মাফ করে দিয়েছেন বোন, জাতীয় পার্টিকে ইলেকশন করতে দিলেন না। জাতীয় পার্টি আর জামাতে ইসলামের অবস্থাটা এইভাবে ধরি, জাতীয় পার্টি শরিক দল কার? আওয়ামী লীগের। আওয়ামী লীগ ইয়াহিয়া আর আওয়ামী লীগ সমান। তাহলে ইয়াহিয়াকে মাফ করিনি, মুসলিম লীগকে মাফ করিনি, ওয়াইপড আউট হয়ে গেছে, আওয়ামী লীগ ওয়াইপড আউট হয়ে যাবে। জাতীয় পার্টিকে আপনি এবারে ইলেকশন করতে দিচ্ছেন, তো জাতীয় পার্টির যে ভূমিকা, সেই ভূমিকা যদি আমি বলি যে জামাত ইসলামের ভূমিকা, জাতীয় পার্টির লোক কি হত্যা করছে এবারে 96, আমরা একটা লোককেও দেখিনি, জাতীয় পার্টির একটা লোককেও দেখিনি, সেজন্য কিন্তু মামলা দিতে পারেননি আপনি। না আমার মনে হয় যে স্বাধীন দেশে যেটা হয়েছে আর একটি দেশের স্বাধীনতার যুদ্ধে দুটো এক্স্যাক্টলি সিমিলার, আপনি তুলনা করার কথা না। আমি এটা বলি আপনাকে, আমার কাছে তো মনে হয় যে প্রথম স্বাধীনতার যুদ্ধ যদি স্বাধীনতা যুদ্ধ বলা হয় তাহলে স্বাধীনতা যুদ্ধ 96, 71 না। 71 খেলে আপনি কি ক্ষমতার পরিবর্তন হয়েছে? পাকিস্তানের হাত থেকে আপনি ভারতের হাতে পড়ে গেছেন, এর বাইরে তো কিছু না। এটা আমি বলতেছি মতামত, কারণ গণতন্ত্র এটাই।
আমার বিশ্বাস 71-এর 16ই ডিসেম্বর ভারত যে ছিনতাই করে নিয়ে গেল, আপনি একটা পরাধীন জাতি হলেন 16ই ডিসেম্বর থেকে। আগে ছিলেন পাকিস্তানের হাতে, এখন ছিলেন ভারতের হাতে 55 বছর। এবং এই 24 প্রথম আঙ্গুল দিয়ে দেখালো যে ভারতের দাসত্ব করো না।